নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা বলছি। আজ যেই সময় আমি গল্প পড়তে শুরু করছি সেই সময়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে উৎসব শুরু হয়ে গেছে। সেই উৎসবের আবহে গল্প শোনার দিকে আপনাদের মন থাকবে না, এটা ধরেই নেওয়া যায়। তাই আজকের এই অধ্যায়টা পড়ার পর বেশ কিছুদিন বন্ধ রাখছি। পুজোর পর আবার সবার সঙ্গে দেখা হবে। সবাই আমার শারদকালীন শুভেচ্ছা গ্রহণ করবেন। উৎসবে থাকুন। আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির হত্যাশাস্ত্রের কনক শাস্ত্র। আজ ২৭তম অধ্যায়। শুরু করি। ২৭। চিন্তিতভাবে কাঠের চারপায়া আসনে বসে আছেন চাণক্য। স্থির দৃষ্টিতে সামনে রাখা প্রদীপের শিখার দিকে চেয়ে আছেন। সেটার প্রতিফলন ওর চোখের তারায় পড়ছে। তার সামনেই মেঝের আসনে শুয়ে আছে জীবসিদ্ধি। জীবসিদ্ধি লক্ষ্য করছে যে বহুক্ষণ হলো আচার্যর চোখের পাতা পড়েনি। ঘরে ফিরে আসার পর থেকেই এরকমভাবে বসে আছেন চাণক্য। চিন্তিত জীবসিদ্ধি নিজেও। যখন তার মনে হয়েছে সব রহস্যর সমাধান হয়েছে, তখনই আবার একটা নতুন রহস্য তাদের সামনে চলে এসেছে। সৈনিকদের থেকে জানা গেছে যে তীরটা বিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যু হয়েছে বাসবজিতের। চোখে তীর লাগলে তক্ষুনি মৃত্যু হওয়ার কথা নয়। অতএব তীরের ফলায় নিঃসন্দেহে বিষ ছিল। ঠিক যেমন মগধের সৈনিকদের বিষাক্ত তীর দিয়ে হত্যা করা হয়েছিল, এই একই ধরনের তীর। কিন্তু বাসবকে হত্যা করা হলো কেন? কেই বা হত্যা করল তাকে? ওহে জীবসিদ্ধি! চিন্তায় ছেদ পড়ল। উঠে বসল জীবসিদ্ধি। বলুন আচার্য, পাটলিপুত্র থেকে আসা চিঠিগুলো তোমার কাছে আছে না? হ্যাঁ, আমার ঘরে। নিয়ে আসবো? সব কটা চিঠি একবার আমায় এনে দাও। দুশ্চিন্তা হচ্ছে জীবসিদ্ধি, খুব দুশ্চিন্তা হচ্ছে। জীবসিদ্ধি উঠে গেল নিজের ঘরে। খানিকক্ষণ বাদেই চিঠিগুলো নিয়ে ফিরে এলো। চাণক্য এক একটা চিঠি খুলে তারিখ অনুযায়ী কোলের ওপর সাজালেন। পাশে দাঁড়িয়ে জীবসিদ্ধি তার গুরুর কার্যকলাপ লক্ষ্য করছে। চাণক্য চিঠিগুলো আবার পড়তে শুরু করলেন। প্রথমবার পড়া শেষ করে আবার পড়লেন। অন্যমনস্কভাবে আরও কিছুক্ষণ চেয়ে রইলেন প্রদীপের শিখার দিকে। হঠাৎ উঠে দাঁড়ালেন। সর্বনাশ হতে চলেছে, অথবা ইতিমধ্যে হয়ে গেছে। সব আমার ভুল। দৃষ্টির সামনে থাকা সত্ত্বেও আমি মূল সমস্যাটা দেখতে পাইনি। জীবসিদ্ধি বিস্মিত হয়ে প্রশ্ন করল, এইসব কি বলছেন গুরুদেব? কার সর্বনাশ হতে চলেছে? দেশের? আমি কিছুই বুঝতে পারছি না আচার্য। পায়চারি করতে শুরু করেছেন চাণক্য। 2 হাত পেছনে দিয়ে ঘরময় হেঁটে চলেছেন। নিজের মনেই কিছু কথা বলে চলেছেন। কয়েকটা ভাঙা ভাঙা কথা কানে এলো জীবসিদ্ধির। ফিরতে হবে, নজর রাখছে। কে হতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই। আমি নিশ্চিত। খবর পাঠাতে হবে এক্ষুনি। হঠাৎ হাঁটা থামিয়ে দাঁড়িয়ে পড়লেন চাণক্য। জীবসিদ্ধির দিকে ফিরে বললেন, জীবসিদ্ধি, কালকে সকালে পাখিশালায় যাবে। সেখানকার পাখি প্রশিক্ষকের থেকে তার সবচেয়ে দ্রুতগামী 3টে পায়রা চাইবে। আমার দেয়া চিঠিটা প্রথমটার গলায় বেঁধে নিজে উড়িয়ে দেবে পাটলিপুত্রর উদ্দেশ্যে। এরপর তুমি ফিরে আসবে। তুমি ফিরে আসার কিছুক্ষণ পর যেন প্রশিক্ষক 2য় পায়রাটা উড়িয়ে দেয়। আরও কিছুক্ষণ পর 3য়টা। সে করব, কিন্তু 2য় আর 3য় পাখির গলায় কোন চিঠি থাকবে? প্রথম চিঠিতে গুরুত্বপূর্ণ কিছু থাকবে না। আমার আসল নির্দেশ থাকবে 2য় এবং 3য় চিঠিতে। আমার চিঠি চন্দ্রগুপ্তর হাত অবধি পৌঁছানোটা অত্যন্ত জরুরি। আমাদের ওপর নজর রাখা হচ্ছে। সম্ভাবনা আছে যে তোমায় চিঠি পাঠাতে দেখে সেই চিঠি
মাঝপথেই আটকে দেওয়ার চেষ্টা হতে পারে। পায়রাটাকে তীর মেরে মাটিতে এনে ফেলতে পারে আমাদের শত্রুরা। সেই কারণেই দ্বিতীয় ও তৃতীয় পায়রার ব্যবস্থা করতে বললাম। অবাক হয়েছে জীবসিদ্ধি, প্রশ্ন করল, এই সব ব্যবস্থা তো যুদ্ধ চলাকালীন ব্যবহার হয় আচার্য, এখন এই অতিরিক্ত সাবধানতার কারণ কি? সাবধানতা কখনো অতিরিক্ত হয় না জীবসিদ্ধি। আর যুদ্ধের কথা বলছো? তবে শুনে রাখো, মগধের ওপর হামলা করা হয়েছে। 2 মাস আগেই মগধের ওপর হামলা করেছে তার সব থেকে বড় শত্রু। কি বলছেন আপনি আচার্য? সম্রাট তো আমাদের কিছুই বলেননি। যুদ্ধর সম্ভাবনা থাকলে আমরা কি সেটা জানতাম না? চোখ বুজে কিছুক্ষণ ভাবলেন আচার্য। একটা বড় ভূর্জপত্র তুলে তাকে 3টে ছোট টুকরো করলেন। দোয়াত থেকে কলম তুলে প্রথমটাতে লিখলেন, এখানে সব কুশল মিটেছে। কয়েক সপ্তাহ বিশ্রাম নিয়ে মগধের উদ্দেশ্যে রওনা হব। এর পরের 2টো ভূর্জপত্রতে লিখলেন, এই মুহূর্ত থেকে রাজকোষ থেকে সমস্ত বড় অঙ্কের আর্থিক লেনদেন স্থগিত করা হোক। শীঘ্রই ফিরছি। নিচে নিজের অঙ্গুরি মুদ্রা দিয়ে শিলমোহর দিলেন। 3টে ভূর্জপত্র ভাঁজ করে ছোট করে সেগুলো জীবসিদ্ধির হাতে দিলেন। বললেন, মন দিয়ে শোনো, আমাদের হাতে সময় নেই। আজ রাতে পরিপূর্ণ বিশ্রাম নাও, কারণ কাল তুমি এই চিঠি পাঠিয়ে ফিরে এলেই আমরা তক্ষশিলা ত্যাগ করব। বেশ, সৈনিকদের তাহলে আজকেই সেই খবর দেওয়া প্রয়োজন? না, একদম না। আমাদের তক্ষশিলা ত্যাগ করতে হবে গোপনে। প্রধান আচার্য ছাড়া কোনো তৃতীয় ব্যক্তি আমাদের গুরুকুল ত্যাগ করার খবর যেন জানতে না পারে। সৈনিকদেরও জানানো যাবে না। তাদের সঙ্গে নিয়ে যেতে গেলে সবার নজরে আসবেই, খবর গোপন থাকবে না। আমি শুধু প্রধান আচার্যকে বলে দেব, তিনি যেন সবাইকে জানিয়ে দেন যে আমরা আরও কয়েকদিন বিশ্রাম নিয়ে তারপর রওনা হব। কিন্তু বাস্তবে আমরা কালকেই দক্ষিণ দরজা দিয়ে দুজনে মগধের উদ্দেশ্যে ঘোড়া ছুটিয়ে দেব। আশা করি প্রধান ফটক বাদে অন্য দরজা দিয়ে আমরা বেরিয়ে গেলে গুপ্তচরের নজর এড়ানো সম্ভব হবে। গুপ্তচর? অবশ্যই। তা না হলে ইন্দ্রজিৎকে আমরা বন্দি করার পরপরই তাকে হত্যা করা হয় কিভাবে? নিশ্চয়ই আমাদের ওপর কেউ বা কারা নজর রেখে চলছিল। বেশ, কিন্তু আচার্য, আপনি বলছেন যে মগধের ওপর শত্রুর আক্রমণ হয়েছে। এটা আমি বুঝলাম না। সব যুদ্ধই যুদ্ধক্ষেত্রে লড়া হয় না জীবসিদ্ধি। সব হামলা শুধু সীমান্তে করা হয় না। কাল সব বুঝিয়ে বলবো। বিশ্রাম নাও আজ। কাল থেকে আমাদের দুজনের সুদীর্ঘ পথযাত্রা শুরু হবে। 28 গান্ধারের সীমান্তে একটা গ্রামে আজকে রাতের মতো আশ্রয় নিয়েছেন চাণক্য এবং জীবসিদ্ধি। ব্রাহ্মণদের জন্যে যে কোনো গৃহস্থ বাড়িতেই আশ্রয় পাওয়ার কোনো সমস্যা হয় না। এখানেও এই গরিব পরিবারটা আপ্যায়ন করে তাদের রাত কাটানোর ব্যবস্থা করেছেন। যৎসামান্য আয়োজন সত্ত্বেও ব্রাহ্মণ দুজনকে খাইয়ে বিশ্রামের ব্যবস্থা করেছেন। পূর্ব পরিকল্পনা মতোই আজ সকালে পাখির মাধ্যমে চিঠি পাঠিয়েই দুজনে দক্ষিণ ফটক দিয়ে বিদ্যালয় ত্যাগ করেছেন। সারা দিন ঘোড়া ছুটিয়ে দুজনেই ক্লান্ত। সারা দিনের মধ্যে শুধু একবার তারা ঘোড়া থামিয়েছে, ঘোড়া দুটোকে হ্রদের জল পান করিয়ে বিশ্রাম দিতে। সূর্যাস্তের পরে তারা আশ্রয় নিয়েছে একটা গ্রামে। কাল সকালে এখান থেকেই আগামী কয়েকদিনের মতো খাবার সংগ্রহ করে আবার রওনা হতে হবে। বিশ্রাম নেওয়া প্রয়োজন। তাই জীবসিদ্ধির প্রবল ইচ্ছে থাকলেও সে এই মুহূর্তে প্রশ্ন করতে পারছে না চাণক্যকে। চাণক্য চোখ বুজে শুয়ে পড়েছেন, কিন্তু জীবসিদ্ধির চোখে ঘুম নেই। চাণক্যের পাশেই মেঝের ওপর সেও শুয়ে। চোখ বোজা অবস্থাতেই চাণক্য বললেন, কৌতূহল না মেটা অবধি কি ঘুমও আসে না তোমার জীবসিদ্ধি? হেসে উঠল জীবসিদ্ধি, বলল,
সেটাই কি স্বাভাবিক নয় আচার্য? গতকাল থেকেই আমি মনে অনেকগুলো প্রশ্ন চেপে রেখেছি। দীর্ঘশ্বাস ফেলে চাণক্য বললেন, কি জানতে চাও বলে ফেলো। সব কিছু। তবে আপনি খুব ক্লান্ত হয়ে থাকলে আজ থাক। এইবার চোখ খুলে তার দিকে তাকালেন চাণক্য। অবশ্যই আমি পরিশ্রান্ত, কিন্তু পাশে তুমি যতক্ষণ জেগে বসে থাকবে ততক্ষণ আমার ঘুমেরও ব্যাঘাত ঘটবে। অতএব তোমায় কিছু উত্তর আমায় দিতেই হবে মনে হচ্ছে। মুচকি হেসে ফেলল জীবসিদ্ধি। চাণক্য এক হাতে মাথা ভর দিয়ে আধশোয়া অবস্থায় প্রশ্ন করলেন, কোথা থেকে শুরু করব? বাসবজিৎ। আবার নিজের জায়গায় সোজা হয়ে শুয়ে কথা শুরু করলেন চাণক্য। কয়েক বছর আগের কথা। ম্যাসিডোনিয়ার যবন সম্রাট সিকান্দার তার বিশ্বজয় যাত্রা শুরু করেছে। একের পর এক দেশকে পর্যুদস্ত করে এগিয়ে আসছে আমাদের দিকে। তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেশের সমস্ত রাজ্যের শাসকদের এক করার উদ্দেশ্যে আমি গেলাম মগধে। সুরা এবং আমোদে ডুবে থাকা সম্রাট ধনানন্দ আমায় অপমান করে রাজপ্রাসাদ থেকে বের করে দেয়। আমি সেই মুহূর্তে প্রতিজ্ঞা করি যে আমি এই দুরাচারীকে উৎখাত করবই। এর জায়গায় আমি যোগ্য ব্যক্তিকে সিংহাসনে বসাবো এবং যতদিন না তা করতে সক্ষম হচ্ছি ততদিন নিজের টিকি খোলা রাখব। এই ঘটনা তোমাদের সবারই জানা, কিন্তু এর পরের ঘটনা তোমরা কেউই জানো না। মগধ থেকে যখন বেরিয়ে আসি তখন আমার মনে ঝড় চলছে। দেশের সব থেকে শক্তিশালী সাম্রাজ্যের পতন ঘটানো সহজ নয়। এর জন্যে প্রয়োজন বিশাল সৈন্যবল এবং বিপুল পরিমাণ অর্থ। আর সব থেকে আগে প্রয়োজন একজন যোগ্য ব্যক্তিকে খুঁজে বের করা যে ভবিষ্যতে সম্রাট হবে। আমি সেই সময়ে শুধুই রাজ্যের পর রাজ্য আর প্রতিটা রাস্তায় ঘুরে বেরিয়েছি। পথে দেখা প্রতিটা মানুষের মধ্যে খুঁজে চলেছিলাম সেই রকম কারুকে। চেদি রাজ্যে শুনতে পেলাম সেখানকার রাজা বীর যোদ্ধাদের মল্লযুদ্ধ প্রতিযোগিতার আয়োজন করেছেন। আমি উৎসাহ নিয়ে সেখানে পৌঁছে গেলাম। মনে আশা ছিল যে হয়তো এই যুদ্ধে জয়ী হওয়া বীর যোদ্ধাই আমার কাঙ্ক্ষিত ব্যক্তি হবে। যুদ্ধ শুরু হলো। 6 জন যোদ্ধার যুদ্ধের কলা দেখেই আমি অনুমান করতে পারছিলাম যে কে জিততে চলেছে। সেখানেই দর্শকদের মধ্যে আমার পাশেই দাঁড়িয়ে খেলা দেখা একদল উৎসাহী বালকের কথাবার্তা আমার কানে এলো। এই তৃতীয় যোদ্ধা জিতবে নিঃসন্দেহে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। দেখো না কেমন শক্তিশালী বাহু তার। না না, আমার তো মনে হয় প্রথম যোদ্ধা জিতবে, কারণ ওর হাতে সবচেয়ে বড় অস্ত্র আছে আর বর্মটাও খুব মজবুত। না, পঞ্চম প্রতিযোগী জিতবে। শেষের জনের কথাটা আমার কানে যেতেই আমি বক্তার দিকে দৃষ্টি ফেরালাম। তার কারণ হলো আমার নিজেরও অভিমত যে পঞ্চম যোদ্ধাই জিততে চলেছে। কৌতূহলী হয়ে দেখলাম সেদিকে। দেখলাম একজন বালক কথাটা বলছে, সম্ভবত উপস্থিত বালকদের দলপতি, কারণ তার কথা সকলে মনোযোগ দিয়ে শুনছে। অস্ত্র, কবচ আর বল দিয়ে যুদ্ধ জেতা যায় না। জিততে গেলে প্রয়োজন বুদ্ধি। আর এই পঞ্চম প্রতিযোগীর যুদ্ধ কৌশল দেখেই বোঝা যায় যে সে বুদ্ধি দিয়ে লড়াই করছে। অবিকল নিজের চিন্তা অন্যের মুখে শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার মনে হলো যে হয়তো এই বালকই, হ্যাঁ এই বালকই হতে পারে আর্যাবর্তের ভাবী সম্রাট। এই বালকই ছিল ইন্দ্রজিৎ। আমি তার সঙ্গে পরিচিত হই। তার বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে তাকে আমার শিষ্যত্ব গ্রহণ করতে বলি। তার বাবা মা দুজনই মৃত ছিল, অতএব কোনো পিছুটান ছাড়াই সে আমার সঙ্গে আসে। পরবর্তী সময়ে তাকে আমি বিবিধ পরীক্ষার সামনে ফেলি। তার সাহস এবং মানুষের মন জয় করার ক্ষমতা দেখে আমিও মুগ্ধ হই। তাকে আমি নিজের স্বপ্নের পরিকল্পনা বলি।
তাকে জানাই যে আমি তাকে তক্ষশিলায় শিক্ষা দেব, মগধের পরবর্তী সম্রাট করব। কিন্তু সেই সময়ে আমি প্রতিশোধের আগুনে ভেতরে ভেতরে জ্বলছিলাম আর অধৈর্য হয়ে পড়েছিলাম। তাই নিজের বিচারে ভুল করে ফেলি। আমি ইন্দ্রজিতের স্বরূপ দেখতে পাইনি। তাকে নিয়ে আমি আশাবাদী হয়ে পড়েছিলাম, তাকে নিজের বিশেষ হাতবালাও দিই। কিন্তু একজন সম্রাট হতে গেলে শুধু বল, বুদ্ধি আর সাহসী পর্যাপ্ত নয়, প্রয়োজন নৈতিক দৃঢ়তা। উপযুক্ত সম্রাট সেই যে অন্যের জন্যে জীবন দিতে প্রস্তুত থাকবে। সাধারণ মানুষের কষ্টে তারও প্রাণ কাঁদবে। বছর ঘুরতে না ঘুরতেই আমি বুঝতে পারি যে ইন্দ্রজিতের মধ্যে সেই গুণ নেই। তার চোখে আমি ক্ষমতার লোভ এবং শঠতার কালো ছায়া দেখতে পাই। আমি বুঝতে পারি যে আমি ভুল করেছি। ভাবি সম্রাটকে খুঁজে পেতে অধৈর্য হয়ে আমি অত্যধিক তাড়াহুড়ো করে ফেলেছি। ইন্দ্রজিৎ আমার দেখানো স্বপ্নে আমার চেয়েও বেশি বিভোর হয়ে পড়েছে। সে এখনই নিজেকে সম্রাট ভাবতে শুরু করেছে। অতএব আমি তাকে ত্যাগ করি। স্বাভাবিকভাবেই এই বিষয়টা সহজে সে মেনে নিতে পারেনি। আমায় বারবার বলতে থাকে যে আমি ভুল করছি, সেই যোগ্য সম্রাট। কিন্তু আমি নিজের সিদ্ধান্তে অটল থাকি। আমি সেই সময় অবন্তী রাজ্যে। ইন্দ্রকে চেদি ফিরে যেতে বলি, কিন্তু সে শোনে না আমার কথা। একদিন রাতে আমি তাকে ঘুমের মধ্যেই ত্যাগ করি। রাজ্যের সীমানা ছাড়িয়ে বেরোনোর সময়ে শুনতে পাই যে গ্রামে আমরা রাতে ছিলাম সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে শেষ রাতের দিকে। বহু গ্রামবাসী প্রাণ হারিয়েছে। আমি চিন্তিত হয়ে ফিরে যাই ইন্দ্রজিতের খোঁজে, কিন্তু তাকে খুঁজে পাইনি। আমি ধরে নিই যে সেও হয়তো হতভাগ্য গ্রামবাসীদের মতোই আগুনে পুড়ে প্রাণ দিয়েছে। চুপ করলেন চাণক্য। তার ভাষা ভাষা চোখের দৃষ্টি দেখে অনুমান করা যায় যে তিনি অতীতের স্মৃতিতে হারিয়ে গেছেন। কিছুক্ষণ অন্যমনস্ক হয়ে ডুবে থাকলেন নিজের চিন্তায়। তারপর আবার বর্তমানে ফিরে এলেন। বললেন, গতকালই জানতে পারলাম যে তার মৃত্যু হয়নি। সম্ভবত সেই রাতেই আগুনে তার মুখ পুড়ে গেছিল। কিন্তু তার চেয়েও বেশি যেটা পুড়ে গেছিল সেটা হলো তার হৃদয়। প্রতিহিংসার আগুন সবচেয়ে বেশি দগ্ধ করে মানুষকে। আমাকে ইন্দ্রজিৎ তার নিজের স্বপ্নভঙ্গের কারণ হিসেবে চিহ্নিত করে এবং এত বছর অপেক্ষায় থেকেছে প্রতিহিংসার। জীবসিদ্ধি মনোযোগ দিয়ে শুনছিল এতক্ষণ। এইবার প্রশ্ন করল, এই ঘটনা আমাদের সঙ্গে আপনার সাক্ষাতের কত বছর আগের? 2 বছর। সময়ের সঙ্গে সঙ্গেই আমি উপলব্ধি করতে পারি যে এই জগতে কোনো পরিবর্তনই বাইরে থেকে আনা সম্ভব নয়। পরিবর্তন আসে ভেতর থেকেই। মগধের ভাবী সম্রাট যে মানুষের দুরবস্থার পরিবর্তন আনবে তাকে মগধেরই কেউ হতে হবে। যে নন্দদের অত্যাচার স্বচক্ষে দেখেছে সেই প্রথম প্রতিবাদ করতে পারে, আর তাকেই তার নিজের মাতৃভূমির মানুষ অনুসরণ করবে। অতএব এর 2 বছর পর আমি মগধেই খুঁজে পাই আমার ভাবী সম্রাটকে, মুরা পুত্র চন্দ্রগুপ্তকে। তাকে নিয়ে আসি তক্ষশিলায়। সেখানেই তোমাদের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। কিছুক্ষণ দুজনই কোনো কথা বলল না। চাণক্য বললেন, অনেক রাত হলো, আজকের মতো এখানেই ইতি দাও। সামনে দীর্ঘ পথ, অনেক সময় আছে বাকি কথা বলার। আজ বিশ্রাম নাও জীবসিদ্ধি। শুভরাত্রি। ফুঁ দিয়ে মাথার ওপরের দিকে রাখা প্রদীপটা নিভিয়ে দিলেন চাণক্য। এখানে বলে রাখা ভালো যে সিকন্দর অর্থাৎ আলেকজান্ডার দ্য গ্রেট। 29। বেশ কয়েকদিনের যাত্রার পর মগধের সীমান্ত প্রদেশে এসে পৌঁছেছেন চাণক্য এবং জীবসিদ্ধি।
সব কুশল থাকলে এবং আগামীকাল সূর্যোদয়ের সময়ে যাত্রা শুরু করতে পারলে সূর্যাস্তর সময়েই পাটলিপুত্রে পৌঁছে যাওয়া সম্ভব হবে। এই গ্রামের এক চাষির বাড়িতে একটা রাতের জন্য আশ্রয় নিয়েছেন দুজনে। মাঝের কয়েকটা রাত হয় খোলা আকাশের নিচে অথবা কোনো গৃহস্থ বাড়িতে কাটাতে হয়েছে তাদের। তবে চাণক্য এবং জীবসিদ্ধি দুজনেরই অতীতে এভাবে রাত কাটানোর অভ্যাস আছে। আজ বহু দিন পর জীবসিদ্ধি আবার প্রশ্ন করার সুযোগ পেয়েছে। এই কয়েকটা রাতে হয় গোপন কথা আলোচনা করার পরিস্থিতি ছিল না, অথবা ক্লান্ত থাকায় তার করা হয়নি। আচার্য? পদ্মাসনের ধ্যান মুদ্রায় বসে আছেন চাণক্য। চোখ না খুলেই সাড়া দিলেন, আমি আজ এখানে এসেই প্রথমে গ্রামের কিছু মানুষের কাছে খোঁজ নিয়েছি যে মগধে বা পাটলিপুত্রতে কোনো বিপদ ঘটেছে কিনা। প্রত্যেকেই জানিয়েছে যে সেই রকম কোনো খবর এখনো পর্যন্ত তাদের কাছে নেই, সব স্বাভাবিক আছে। তবে আপনি কোন বিপদের আশঙ্কায় এভাবে ছুটে এলেন এখানে? তিনি জীবসিদ্ধির দিকে চোখ খুলে চাইলেন, বললেন, জগতের সবচেয়ে ভয়ানক আপদ সেটাই যার অস্তিত্ব সম্পর্কে কেউ অবগত থাকে না এবং সেই কারণেই সেই আক্রমণ প্রতিহত করারও কেউ প্রয়োজন বোধ করে না। সবার দৃষ্টির সামনে থেকেও সবার অলক্ষ্যে তা শত্রুকে ধ্বংস করে। মগধ আক্রান্ত, মগধ একটা ভয়ানক ষড়যন্ত্রর শিকার হয়েছে। কার ষড়যন্ত্র? আমার। চাণক্যর কথার মর্ম উপলব্ধি করতে পারল না জীবসিদ্ধি। চাণক্যর ষড়যন্ত্রর শিকার হয়েছে মগধ? এ কথার অর্থ কি? আবার প্রশ্ন করল জীবসিদ্ধি। কি বলছেন আচার্য? আমি যে কিছুই বুঝতে পারছি না আপনার কথা। চাণক্য একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার অতীতের এই অধ্যায় বেশ বড় হে জীবসিদ্ধি, বুঝিয়ে বলতে সময় লাগবে। শুনতে চাও তুমি? অবশ্যই। বেশ, এটা সেই সময়কার কথা যখন নন্দদের সাম্রাজ্য পতনের পরিকল্পনার বীজ আমার মস্তিষ্কে সবে উপ্ত হয়েছে। সেই সময়ে আমার সঙ্গী ছিল ইন্দ্রজিৎ। আমি বুঝতে পারছিলাম যে আমার পরিকল্পনা বাস্তবায়িত হতে গেলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন পড়বে। আমি অনেক চেষ্টায় বন্ধু পরিচিতদের সাহায্য নিয়ে এবং নিজের পুঁজির সর্বস্ব ব্যবহার করেও 10 লক্ষ স্বর্ণমুদ্রার বেশি একত্রিত করতে পারলাম না। সৈন্যবল গড়ে তুলতে অন্তত আরও 5 গুণ অর্থের প্রয়োজন। কোন উপায়ে আরও অর্থ একত্রিত করা যায় সেই নিয়ে খুবই চিন্তিত ছিলাম। অর্থ সাহায্য পাওয়ার মতো আর কোনো উপায় আমার জানা ছিল না। এই সময়ে একদিন আমি এবং ইন্দ্রজিৎ উজ্জয়িনীর কাছে বিন্ধ্যাচল পার্বত্য প্রদেশে একদল দস্যুর মাঝে পড়ি। প্রথমে ভেবেছিলাম তারা আমাদের লুট করতে চায়, কিন্তু পরে বুঝি তাদের উদ্দেশ্য অন্য। তাদের এক বৃদ্ধ সর্দার অসুস্থ। তার আরোগ্যের জন্য প্রয়োজন একটা বিশেষ জড়িবুটি ঔষধির। সেই ঔষধি বানানোর উপায় একটা ভূর্জপত্রে লেখা আছে, কিন্তু তাদের দলে একজনও শিক্ষিত না হওয়ার কারণে তা পড়তে পারছে না কেউ। তাদের মধ্যে যে একজন শিক্ষিত সদস্য ছিল সে কয়েক মাস আগেই সৈনিকের তীরে প্রাণ দিয়েছে। অতএব তাদের এমন একজন শিক্ষিত মানুষের প্রয়োজন যে সেই লেখা পড়ে উপযুক্ত জড়িবুটি জোগাড় করে ওষুধ বানাতে পারবে। সেই কারণেই তারা ব্রাহ্মণ আচার্য দেখে আমাদের পথ রোধ করেছে। আমায় তারা এও প্রতিশ্রুতি দেয় যে আমি তাদের সাহায্য করলে তারা আমায় প্রচুর স্বর্ণমুদ্রা দেবে এবং অস্বীকার করলে আমায় হত্যা করতে তারা দ্বিধা করবে না। নিতান্ত নিরুপায় হয়েই আমায় তাদের সঙ্গে যেতে হলো। দস্যুরা আমায় নিয়ে বিঞ্জা অরণ্যের গভীরে প্রবেশ করল। গভীর অরণ্যেই তাদের প্রায় 50 জনের দলটার বসবাস। অসুস্থ সর্দারের কাছে আমায় নিয়ে যাওয়া হলো। ওষুধ বানানোর উপকরণ দেখে বুঝলাম নিতান্তই সামান্য কিছু পরিচিত বুটি দিয়ে তা সহজে বানানো সম্ভব।
কিন্তু তা খেতে হবে সেটা বানানোর সঙ্গে সঙ্গেই। বানিয়ে রেখে দিলে তার গুণ নষ্ট হয়ে যাবে এমন লেখা আছে। অতএব সর্দার নির্দেশ দিল যে আমায় তাদের সঙ্গেই অরণ্যে থাকতে হবে যতদিন না সে আরোগ্য লাভ করে। প্রতিদিন নিয়ম করে 2 বেলা তাকে ওষুধ বানিয়ে দিতে হবে। এদের মাঝে থাকাকালীন আমি একটা ব্যাপার দেখে খুব অবাক হয়েছিলাম। সেটা হলো তাদের কাছে মজুদ অর্থের পরিমাণ। তারা আমায় মিথ্যা প্রতিশ্রুতি দেয়নি। তাদের কাছে সত্যিই স্বর্ণমুদ্রার যেন অভাব নেই। অথচ তাদের কথা থেকেই জানতে পারি যে তারা বড়জোর 2-1 মাস অন্তর একবার লুটপাট করতে বেরোয়। তাতে কিভাবে এদের কাছে এত অর্থ আসে তা আমি অনুমান করতে পারিনি প্রথমে। এখানে থাকাকালীন অরণ্যের মধ্যে আমার সর্বত্র অবাধ বিচরণ ছিল। শুধু অরণ্য ছেড়ে আমার বা বাসবের বেরোনো বারণ ছিল। কিন্তু অরণ্যের মধ্যে একটা কুটিরে আমাদের দুজনের প্রবেশ ছিল নিষেধ। সেই কুটিরে এমন কিছু গুপ্ত রহস্য ছিল যা আমাদের থেকে গোপন রাখা হচ্ছিল। আমি কিন্তু কয়েকদিন পর অনুমান করতে পেরেছিলাম কিছুটা, আর তাতেই আমার কৌতূহল আরও বেড়ে যায়। আমি ঠিক করে নিই যে আমি ধীরে ধীরে এদের সর্দারের বিশ্বাস অর্জন করব। 1 মাসের মধ্যেই সর্দার বেশ সুস্থ হয়ে উঠল। আমার প্রতি তার এক ধরনের ভক্তি আর বিশ্বাস জন্ম নিয়েছে ততদিনে। একদিন সেই কাঙ্ক্ষিত দিন এলো। সর্দার নিজেই আমায় তার সঙ্গে করে সেই গুপ্ত কুটিরে ঢুকল। ভেতরে ঢুকে এক দৃষ্টিতেই বুঝতে পারলাম আমার অনুমান ঠিক ছিল। এটা একটা নকল মুদ্রা বানানোর মুদ্রাঘর। এটাই হলো এই দলটার এত সচ্ছলতার রহস্য। তারা নকল স্বর্ণমুদ্রা বানায় এই কুটিরে। কিন্তু আমার মনে যে প্রশ্নটা এতদিন ধাঁধা সৃষ্টি করেছিল সেটা হলো, সোনার বিকল্প হিসেবে কোন উপাদান ব্যবহার হয়? আমি তাদের ব্যবহৃত পণ্য হাতে নিয়ে দেখেছি, তার সঙ্গে আসল সোনার কোনো পার্থক্য বুঝতে পারিনি। সর্দার আমায় দেখালো সেই জিনিস, এক বিশেষ ধরনের খনিজ ধাতু। এই ধাতু তারা আনে বিদর্ভ রাজ্যের কাছে সাকলি নদীর পাড় থেকে। খয়েরি রঙের কারণে তারা এই ধাতুকে ভুরি ধাতু বলতো। এই ধাতুর বিশেষত্ব হলো এর ওজন, ঘনত্ব সবকিছুই অবিকল সোনার সমান। 1 পাও সোনা আর 1 পাও ভুরি ধাতুর মধ্যে কেউ পার্থক্য করতে পারবে না। নকল কাহাপন বানানোর পদ্ধতি অবিকল আসল মুদ্রা বানানোর মতোই, শুধু সোনার জায়গায় অন্য ধাতুর ব্যবহার হবে। সর্বপ্রথম মুসায় ধাতু গলিয়ে তাতে কাঁসরা দিয়ে শুদ্ধ করতে হবে। তারপর তা মুগুরাঘাতে পাতলা পাতার মতো করে তার থেকে মুদ্রা কেটে বের করতে হবে। এরপর এই নকল মুদ্রাকে আসলের রূপ দিতে সোনার প্রয়োজন পড়বে। এই মুদ্রা গলিত সোনায় একবার ডুবিয়ে তার ওপর যথাযথ রাজ শিলমোহর লাগিয়ে দিলেই কাহাপন তৈরি। ওপরে সোনার প্রলেপ, ভেতরে অন্য ধাতু, ওজন আসল স্বর্ণমুদ্রার সমান। এই পদ্ধতি দেখে আমি অভিভূত হয়ে গিয়েছিলাম। মাত্র একটা আসল স্বর্ণমুদ্রা গলিয়ে সেই সমপরিমাণ সোনা দিয়ে 8টা নকল মুদ্রা বানানো সম্ভব। চতুর্ভি কনক পরীক্ষাতে নিঘর্ষণাচ্চা ছেদন তাপতডন নেই। অর্থাৎ সোনা পরীক্ষার 4টে উপায় আছে: কোষ্টি পাথরে ঘষা, কেটে দেখা, তাপে গলানো এবং আঘাত করে পাতলা করা। এর মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় পদ্ধতি মুদ্রার ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব নয়, কারণ এতে মুদ্রাটা নষ্ট হয়। অতএব একটা মুদ্রা পরীক্ষা করার উপায় রয়ে যায় বাকি দুটো, এবং সঙ্গে ওজন মিলিয়ে দেখা। সোনার প্রলেপযুক্ত এই বিশেষ ধাতুর মুদ্রা এই 3টে পরীক্ষাই অতি সহজে উত্তীর্ণ হয়। খুবই সাধারণ অথচ আশ্চর্য রকমের ত্রুটিবিহীন পদ্ধতি। আমি তখনই দস্যু সর্দারকে বলি যে সে যদি সত্যিই আমার উপকারের প্রতিদান দিতে চায় তবে যেন সে আমায় সাহায্য করে। আমি তার থেকে কোনো অর্থ সাহায্য চাই না, কিন্তু সে যেন আমার 10 লক্ষ স্বর্ণমুদ্রাকে 80 লক্ষ মুদ্রায় রূপান্তরিত করে দেয়।
তারা রাজি হয়। আমি পরবর্তী 1 মাসের মধ্যেই নিজের সব স্বর্ণমুদ্রা নিয়ে বিঞ্জা অরণ্যে ফিরে আসি এবং সেই অরণ্যের বাসিন্দাদের সাহায্যে তা 8 গুণ করি। এরপর এই মুদ্রা আমি সেই অরণ্যেই লুকিয়ে রাখি, এই দস্যুদেরই পাহারায়। তাদের কাছে আমার সঞ্চয় সুরক্ষিত আমি জানতাম, কারণ তাদের সেই অর্থের প্রয়োজন নেই। এই বিপুল পরিমাণ নকল মুদ্রা আমি পরবর্তীকালে সৈন্যদল তৈরি করতে, অস্ত্র, বর্ম, ঘোড়া ইত্যাদি কিনতে ব্যবহার করি। আর এই সমস্ত জিনিস আমি ইচ্ছে করেই মগধের থেকে কিনেছিলাম, কারণ এতে আমার জোড়া লাভ। কেন বলতে পারো? জীবসিদ্ধি এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো এই আশ্চর্য কাহিনী শুনছিল। চাণক্যর প্রশ্নের উত্তরে সে না সূচক ঘাড় নাড়ে। চাণক্যই নিজের প্রশ্নের উত্তর দেন, কারণ এই বিপুল নকল মুদ্রা যে দেশেই ঢুকবে সেই দেশের অর্থনীতি ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়তে বাধ্য। আমি এইভাবে নন্দ সাম্রাজ্যর অর্থনীতিকে ধীরে ধীরে ধ্বস্ত করেছিলাম। এর ফলে যুদ্ধ শুরু হওয়ার আগেই নন্দ অর্ধেক হেরেই বসেছিল। তার বিখ্যাত অর্থনীতিজ্ঞ অমাত্য রাক্ষসও এই অর্থনীতির ধস থামাতে ব্যর্থ হয়েছিল। ভেতর থেকে দুর্বল হয়ে পড়া মগধ বেশি দিন চন্দ্রগুপ্তর আক্রমণ প্রতিহত করতে পারেনি, আর তাতেই একদিন পতন হয় নন্দ সাম্রাজ্যর। কথা থামালেন চাণক্য। কিছুক্ষণ দুজনেই কোনো কথা বললেন না। জীবসিদ্ধি পরবর্তী অবশ্যম্ভাবী প্রশ্নটা করল, সবই বুঝলাম আচার্য, কিন্তু এই কাহিনীর সঙ্গে এখনকার কি সম্পর্ক? এই কাহিনীর সঙ্গে এখনকার কি সম্পর্ক সেটা আমরা পুজোর পরে শুনব। ততদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কিন্তু আপাতত আসুন কিছু কিছু শব্দের অর্থ বুঝে নিতে চেষ্টা করি। 1. বিঞ্জা অরণ্য অর্থাৎ বিন্ধ্যাচল পর্বতের পাদদেশে অবস্থিত অরণ্য। 2. পণ বা কাহাপন অর্থ স্বর্ণমুদ্রা। 3. ভূরা ধাতু টাংস্টেন। 4. মুষা গলন পাত্র। 5. কাঁসরা ক্ষারক বা অ্যালকালাই। মুদ্রা নির্মাণের এই সম্পূর্ণ পদ্ধতির উল্লেখ কৌটিল্যর অর্থশাস্ত্রতে পাওয়া যায়। শ্লোক সূত্র চাণক্যনীতি 5.2। আজ এই পর্যন্ত। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।